আরেকটি সুন্দর দিনের আগমন। ইস, চাঙ্কুকে তে কতক্ষণ ধরে দেখেনি। সকাল থেকে একবারও কল দিল না, না দিল কোনো মেসেজ। লোকটা এমন কেন? বিকাল থেকে তাকে খুঁজছে তে, কিন্তু সে বাসায় নেই। বাড়িতে আসার পর থেকেই সবার মধ্যে টুকটাক একটা শোরগোল দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা কি সেটাই বুঝে উঠতে পারছে না তে। কেউ কিছুই বলছে না। মুখটা একটু ভার করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে তে। হঠাৎ করে জিসু তের পাশে বসলো। তাকে দেখে বলল, কি গো এমপির বউ, আজ তো তোমার খুশির চার পায়ে লাফানোর কথা, মন ভার করে বসে আছো কেন? তে ঠোঁট উল্টে বলল, আমি তো জানি না বাসায় কিসের শোরগোল হচ্ছে, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। জিসু খিলখিলে হেসে উঠল। সকালে এমপি সাহেব মানা করেছে তোমারে কইতে, তাই কেউ কইতাছে না। তবে তোমার এই অবস্থা দেখতে আমার কষ্ট হচ্ছে। শোনো, কাল এমপির জন্মদিন, তাই সবাই সারপ্রাইজ না সারপ্রাইজ থাক, কি জানো সারপ্রাইজ, ওইটাই করব। কি, কারণ জন্মদিন? আমি ভুলে গিয়েছিলাম। ইস রে, কত বড় শয়তান মাথা বেড়া মানুষ, কাল কল দিয়ে বলেও বললো না। তে দ্রুত উঠে দৌড় দিল নিজের রুমের দিকে। তে ভেবেই পাচ্ছে না কি গিফট দিবে। এদিকে তে বারবার সুগার ইউনিয়নের রুমে উকি দিচ্ছে, কিন্তু তাদের কোনো হদিশই নেই। ফোন দিল, কল যাচ্ছে না। গেল কই তারা? সময় পেরিয়ে যাচ্ছে। তে ঠিক করতে পারলো না তার জন্য কি গিফট নেবে। আর এদিকে তার ভাইয়ের ইউনো এলো না, তার শপিং মলে যাওয়া হলো না। মুখ ভার করে বিছানায় বসে রইল। ঘড়ির কাঁটা ঠিক 11:45। 12টা বাজতে আরো 15 মিনিট আছে। যেন বাড়ি ফিরেছে ঘন্টাখানেক আগে। তার সাথে সাথে তে শয়তান মার্কা ভাই দুটো, সবগুলো এক গলের গরু, চাঙ্কুকের চেলা। চুপচাপ বসে আছে তে, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। এর মধ্যেই দরজায় টোকা পড়লো। ছাদে যাবার ডাক পড়েছে। ছাদে উঠতে অবাক হয়ে গেল তে। ছাদটা খুব সুন্দর করে সাজানো, সবাই ছাদে আছে। সবার হাতেই টুকিটাকি গিফটের প্যাকেট, একমাত্র তার হাতটাই খালি। ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে তার। চাঙ্কুক তের পরপরই ছাদে এলো। চাঙ্কুকে খুব সুন্দর লাগছে, ঠোঁটে হালকা মিষ্টি একটা হাসি। তাকে এই মুহূর্তে তের কাছে অন্যরকম লাগছে, খুবই মায়াময়, অপূর্ব লাগছে। চাঙ্কুকের নজর তের উপরে পড়তেই সে চোখ নামিয়ে নিল। চাঙ্কুক সবার মাঝে এগিয়ে এলো। চাঙ্কুক কেক কাটলো, তাকে বার্থডে উইশ করা হলো। তেও সবার সাথেই উইশ করলো। একে একে সবাই তাকে গিফট দিচ্ছে। সবার গিফটই দেওয়া শেষ। চাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিনমিন করে বলল, আপনার গিফট আমি কাল দেব। সবাই তাজ দিল, আমি একটু ব্যতিক্রম ভাবে কালই দেব। বলে তার কাছে থাকা চকলেট দুটো এগিয়ে দিল। এগুলো নে, এগুলো আপনার টেম্পোরারি গিফট। তের কথা শেষ হতেই এ মহলে হাসির রোল পড়ে গেল। খুবই লজ্জা লাগছে তের। আজ তার জন্মদিন, অথচ তে সবার শেষে জেনেছে, জেনেও কিছুই দিতে পারেনি। তে মাথা উঁচু করতেই চাঙ্কুক বলল, আমি এগুলো এই টেম্পোরারি গিফট আইটেম চাই না, আমি আমার উপযুক্ত গিফট চাই। তে বলেই হাত বাড়িয়ে দিল। আর যদি না দিতে পারিস তাহলে আমি নিজ দায়িত্বে নিয়ে নিব, তখন আবার কিছু বলতে পারবি না। বলেই বাঁকা হাসি দিল চাঙ্কুক। তে মুখ ভার করে বলল, আমি এখন কোথা থেকে কি গিফট দেব? আপনার কাছে কি এমন নেই? সবই আছে। আমি কিছু বলার আগে চাঙ্কুক থেকে সবার সামনে পাঁচ কোলে তুলে নিল। তার এমন কাণ্ডে তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চাঙ্কুক থেকে কোলে নিয়েই বলল, সবাইকে ধন্যবাদ সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক ক্লান্ত আমি, ঘুম পেয়েছে। চলবো, আজ থেকে কোলবালিশ বাদ, উপোস ভাঙচুর করতে হবে। তাছাড়া আমার জন্মদিনে তোর গিফট দেওয়া বাকি আছে। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? দেবা সত্যিই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তার সাথে শরীরের প্রতিক্রিয়াও। সেবারের বড়দের সামনে এগুলো কি বলছে? এই লোকটির কি একটু লজ্জা নেই? বাবা মা আছে, অন্য বড়রাও আছে, অথচ সবার সামনে খোলামেলা কথা বলছে। তো একটু ছোটার জন্য ধস্তাধস্তি করতে চাঙ্কুক তার দিকে বিখ্যাত ডায়লগটা বলল, দেখো মেয়ে, আমি কিন্তু ঋণ আঁকতে পছন্দ করি না, তাই শোধ করার সময় এসেছে। নো ধস্তাধস্তি, আমি ছেড়ে দিলে মাজা ভেঙে চুরমার হয়ে যাবে। তে ভয় নড়াচড়া বন্ধ করে দিল। তুমি এবার জোর গলায় বলল, আম্মা আব্বা, শ্বশুর শাশুড়ি, ওরফে মেজো চাচা চাচি, দোয়া কইরো, যুদ্ধে নামছি আজ থেকে। তোমাদের নাতি নাতনির মুখ এই বছরের মধ্যেই দেখতে পাবে। এটা বলেই সে থেকে নিয়ে হাঁটা শুরু করলো। নামচুন তো খেপে গেছে, চাঙ্কুককে ইচ্ছা মতো বকাঝকা করছে। এদিকে চাঙ্কুক তার কাজে ব্যস্ত, যেন এখানে সবকিছুই নরমাল। চাঙ্কুক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। লাইট অন করতেই তে চমকে উঠলো। সম্পূর্ণ ঘরটি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তে চাঙ্কুকের মুখের দিকে তাকালো, তার ঠোঁটে পাকা দুষ্টু হাসি। তেকে বিছানায় বসিয়ে দিয়ে পাশে বসলো। চুরুই, আমি ক্ষুধার্ত। আজ 32 বছর, না না, আজ থেকে 33 বছর ধরে। তুই কি রাজি? অবশ্য তুই রাজি না হলেও আজ আমার উপোস ভাঙচুর করতেই হবে। আমার বাচ্চাদের পড়াশোনা দেরি হয়ে যাচ্ছে। চাঙ্কুকের কথা শুনে তে চমকে 2 ইঞ্চি দূরে সরে গেল। এমনিতেও লজ্জা লাগছে, তাকে বাধা দেওয়ার কোনো উপায় তের নেই। তাছাড়া এখন এগুলো তার হক আর অধিকার, থেকে তাকে দিতেই হবে। এটা কি চাওয়ার ছিল, নাকি এক প্রকার সোজা সাপটা থ্রেট? চাই মানে চাই, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। চাঙ্কুক হেসে উঠলো, ওই তুই যাই ভাবিস, তবে সত্যি আমার বাচ্চাদের পৃথিবী দেখার সময় পিছিয়ে যাচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারছি না বাবার রাগ শোনার জন্য। বুঝলে চড়ুই বউ, আমি বড় আদর্শবান পিতা। বাচ্চাদের পৃথিবীতে আনার জন্য লুঙ্গি কপালে বেঁধে যুদ্ধে নামছি। তে কিছু বলার আগেই সে তের হাত ধরে তার দিকে টান দিল। তে চাঙ্কুকের বুকের উপর পড়লো। চাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরলো, ঠোঁটে গভীর একটা কিস করলো, কানে ফিসফিস করতে বলল, জন্মদিন উপলক্ষে আমার গিফট আমি তোকে চাই চড়ুই। এর থেকে ভালো
বেস্ট গিফট কোথায় পাবো? তুই কি আমার রংমহলে আবদ্ধ চুরি হতে প্রস্তুত? তে তার ছোঁয়ায় গুটিয়ে গেছে। এমনিতেই জাঙ্কুক তার কাছে আসলে সে মাতাল হয়ে যায়। এক অদ্ভুত নেশা কাজ করে। জাঙ্কুকের এই স্পর্শ আরো গভীর থেকে গভীরতরভাবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তে সাই হিসেবে উষ্ণতপ্ত অধৈর্যগোল ছোঁয়ালো জাঙ্কুকের গলার অ্যাডামাপের ঠিক উপরে। তার স্থায়িত্ব হলো কয়েক সেকেন্ড, সরে এলো তড়িৎ গতিতে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শিহরণ, আর পোশাকের ভাঁজে ভাঁজে প্রিয় মানুষের হাতের বিচরণ। নিস্তব্ধতায় প্রিয়সীর ছোট্ট সারাতেই জাঙ্কুক খুঁজে পেল সম্মতি। এক ঝটকায় জাঙ্কুক থেকে শুয়ে দিয়ে ওর উপর উঠলো। এক হাত বাড়িয়ে লাইটটা বন্ধ করে তাকালো তের দিকে। অন্ধকারে দেখে নিল লালা প্রলেপে রক্তিম প্রিয়সীর লজ্জায় কাবু খাওয়া মুখখানা। মুচকি হেসে তের গলায় মুখ ডোবালো। গলায় কাঁধে থুতনিতে বিরতিহীন ছোট্ট ছোট্ট অসংখ্য উষ্ণ চুম্বনে অস্থির করে তুলল তেকে। এক হাত পিঠ, আরেক হাতে জাঙ্কুকের চুল খামচে ধরল তে। জাঙ্কুকের অবাধ্য স্পর্শের বিচরণ ছড়িয়ে পড়ল তের সর্বাঙ্গে। প্রগাঢ় প্রচন্ড গভীর পুরুষালী স্পর্শ পেয়ে বেসামাল হয়ে গেল সমস্ত কায়া। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খেলে গেল জাঙ্কুকের উষ্ণ আদর মিশ্রিত স্পর্শ। মাদকতায় সিক্ত অনুভূতির জোয়ারে মিশে একাকার হয়ে গেল দুটো মানবী। বাইরে দমকা হাওয়া থেকে সৃষ্ট তুমুল ঝড়। বর্ষণের চেয়েও বেশি তাণ্ডব তুলল বদ্ধ করে ভালোবাসার উন্মাদনার কারণে মত্ত হওয়া দুজনের নিঃশ্বাস প্রশ্বাস। জাঙ্কুক আজ সম্পূর্ণ অন্য এক ব্যক্তিত্বে পরিণত হলো। চাওয়া পাওয়া না পাওয়ার মাঝে অন্য এক রাতে সাক্ষী হলো দুজনে। সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তে। একটু নড়াচড়ে উঠতেই নিজেকে আবদ্ধ অনুভব করে। মনে হচ্ছে কেউ তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। ছেড়ে দিলে হয়তো ফুরুত করে উড়ে যাবে। এত কিছুর মধ্যেও খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ অনুভব করছে তে। রাতের ঘটনাটি মনে পড়তে চুপ করে চোখ খুলে ফেললো। এপাশে পাশে তাকিয়ে ভালো করে নিজের দিকে তাকাতেই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়লো। জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে এখনো ঘুমিয়ে আছে। খোলা উন্মুক্ত বুক। না চাইতেও তের দৃষ্টি আকর্ষণ করলো। সে নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলো না। টুক করে একটা চুমু খেয়ে নিল। তে উঠে বসে বড় বড় কয়েকটা দম নিল। জাঙ্কুকে ছাড়িয়ে উঠতেই তে হাঁপিয়ে গেছে। বেড থেকে নিচে নামার জন্য পা বাড়াতে হঠাৎ হ্যাচকা টানে তে আবারও খাটের উপর পড়লো। আর জাঙ্কুক তেকে আগের মতোই আবদ্ধ করে ফেললো। জাঙ্কুক ভাইয়া! জাঙ্কুক টুক করে তের ঠোঁটগুলো আবদ্ধ করে ফেললো। মিনিট পর তেকে ছেড়ে দিল। দুজনে হাঁপিয়ে উঠেছে। তে ভ্রু কুঁচকে তাকালো। ছি ছি, আমাকে বাসি মুখে কিস করছেন কেন? জাঙ্কুক ভাইয়া আবারও একই কাজ করলো। কথা নাই বাতরা নেই, হুটহাট করে জাঙ্কুক অ্যাকশন নিচ্ছে। কি সাংঘাতিক পুরুষ! আমি তোর কোন জন্মের ভাই লাগি? তোর মায়ের পেটের থেকে তোর আর সুগার মতো জন্ম নিয়েছি নাকি? নাকি মেজো চাচা আরেক বিয়ে করেছে? কে ঘর থেকে পয়দা হয়েছি? ইডিয়েট! জামাইটা ভাই বলে ইজ্জত পানি জলে ভাসায় দিলি। আপনারা তো আবার ভাই বলিস? সাহস তো কম না তোর? দিব নাকি আরেকটা ডোজ? মাথা মোটা। একবার ভাব, তুই ভাইয়া ডাকলে আমার ছেলে মেয়ে আমাকে মামা ডাকবে। আহ, কি যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা। ওই তোর ভাই কে রে? আরেকবার যদি ভাই বলেছিস জাঙ্কুকে চড়িব তোর একদিন, আমার যতদিন লাগে। এবার তো আমি শুধু মিষ্টি মিষ্টি চুমু দিয়েছি, তারপর এবার চুমুর সাথে টুপটাপ কামড়ও ফ্রি। তে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর হ্যাঁ, যেখানে সেখানে ভাইয়া বলবি, আমি মানুষজন চিনব না। তাদের সামনেই চুমু খাবো, পরে বলতে পারবি না আমি তোর ইজ্জত খেয়ে ফেলেছি। দুই হাতে ঠোঁট দুটো চেপে ধরলো তে। মিনমিনে গলায় বলল, বলবো না ভা। মুখে আটকে রাখলো। এবার না সত্যি ডোজ দেয়। আপনি আমাকে বাসি মুখে কিস করলেন কেন? ছি, নতুন জীবনের প্রথম দিনটাই বাসি থুতু খেয়ে হলো। জাঙ্কুক হাসতে শুরু করলো তার প্রিয় তোমার কাণ্ড আর কথা শুনে। একটু চোখে ফিসফিস করে বলল, বাবুই শোন, এটা বাসি না, এটা মিষ্টি, এটা ভালোবাসা। প্রতিদিন সকালে এটা তোর জন্য বরাদ্দ। এটা পেলে তুই শক্তিশালী হয়ে যাবে। চল না চড়ে আরেকবার যুদ্ধ করি। আমার বংশধরদের তাড়াতাড়ি পৃথিবীতে আনতে হবে। আর বংশধর একজন দুজন তো না, এক হালি। আর একটু চোখে একদম কানে ঠোঁট লাগিয়ে তুই রাজি থাকলে 1 ডজন বংশধর আনবো। আমরা একটা ক্রিকেট আর ফুটবল টিম বানাবো। জাঙ্কুকের কাণ্ডে তে এখনো কি কি রিঅ্যাকশন দিতে হয় বুঝে উঠতে পারছে না। এই লোক তো তে চিন্তার ভাবনার চেয়েও ভয়ঙ্কর। তে কোনো মতে সিঁড়িতে নিচে নেমে সোফায় বসে পড়লো। থেকে থেকে রোজার যিশু খিলখিলি হেসে উঠলো। তার আগে থেকেই সেখানে আছে। তে এখান থেকে চিল্লে বলল, মা আমি একটু নাস্তা দাও, খুব খিদা পেয়েছে। হ্যাঁ চাচি গো, সারা যুদ্ধ শেষে বেচারি যুদ্ধে জয়ী হয়ে ফিরেছে। উফ রোজা আপু, তুমি জাঙ্কুক ভাই না তার মতো মুখ ফাটলা হলে কি করে? ওই এমপি বউ সাত সকালে আন্নের দেহা পামু ভামি নাই। তা আন্নে গো বাচ্চাদের পড়ালেখানের সময় যে যাইতাছে গো, কবে আইবো বাচ্চা? এবার প্রচুর লজ্জা পেল আর ক্ষিপ্ত হয়ে গেল তে। তারা সমান তালে হেসে যাচ্ছে। হে আল্লাহ, জাঙ্কুক ভাইয়ের মতো শয়তান মাথা বেটা আমার কপালে রাখলা। রাখছো ভালো কথা, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে এটা একটু ঠোঁটকাটা কম বাড়াতে পারলে না? এই অসভ্য এমপিটা বিয়ের পর আরো নির্লজ্জ হয়ে গেছে। উফ আল্লাহ, ফ্লোরটা ফাঁকা করে দাও, আমি ভিতরে ঢুকে যাই। তে মনে মনে এগুলো ভাবছিল। এর মধ্যে সে অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। রোজার যিশুর হাসি মুখখানি উবে গেল। আর তারা আর চোখে জাঙ্কুকের দিকে বারবার তাকাচ্ছে। আহ রোজ, আমার বউকে কি সব বলছিস? বাচ্চা বউ আমার। এই তো সপ্তাহ আগে তো তোর সাথে সেই যুদ্ধ শেষ হয়েছে। আমি অসুস্থ ছিলাম বলে না হয় যুদ্ধ শুরু শেষ কি করে হয়েছে? চা বিস্কিট খেতে খেতে গল্প করা যেত। আহ কি মধুর আলাপ। ও যিশু, তোর ব্যবস্থাটাও করছি।
দুজন একসাথে বলে উঠলো, জাঙ্কুক ভাইয়া। এর মধ্যে জিন রান্নাঘর থেকে বেরিয়ে এলো, এসে জাঙ্কুকে কান টেনে ধরে। বেহায়া স্বভাবের পোলা, কোন লগ্নে দেখে জন্ম দিয়েছি, নির্লজ্জ, গোষ্ঠীর স্বভাবটা ভালো রপ্ত করেছে। আই হাই বড় ছোট মানে না, যেখানে সেখানে ফটফট করে। আহ মা ছাড়ো, করছো কি? আমি একটা এমপি, তুমি তো আমার ছোট ভাইয়ের সামনে ইজ্জত লুটে নিচ্ছ। তা আমার কোনো কালেই ইজ্জত চকচকা ছিল না। ছাড়ো তো, লম্বা একটা যুদ্ধ শেষ করেছি সবে, খিদে পেয়েছে। এটা বলার সাথে সাথেই জিন তাকে ছেড়ে দিল। চোখ রাঙিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। জাঙ্কুক আশেপাশে ভালো করে তাকালো। তের দিকে চোখ পড়তেই হাতের ইশারায় খাবার টেবিলে ডাকলো। তেরও খুব ক্ষুধা পেয়েছিল, সেও দ্রুত টেবিলের দিকে হাঁটা লাগালো। কেটে গেছে আরো একটি মাস। এর মাঝেই সুগা আর জিমিনেরও বিয়ে হয়ে গেছে। তাদের বিয়ে পারিবারিকভাবে আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। কথা হয়েছিল সুগা দেশে ফিরে আসলে তাদের দুজনের বিয়ে দিবে। তারা দুজন জানতো না, আর দুজন দুজনকে মনে মনে একে অপরকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে জানায়নি। যখন বিয়ের বিষয়ে তাদের পরিবার তাদেরকে জানায়, তারা খুশি খুশি রাজি হয়ে যায়। অনেকদিন পর তারা একে অপরকে ভালোবাসার কথা জানায়। একটা মানুষকে বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমে সম্পূর্ণ উজাড় করে পাওয়ার যে ব্যাপারটা সত্যি অন্যরকম। এদিকে তে আর তার ঠোঁটকাটা এমপির মাঝে সবকিছু ঠিকঠাক, কিন্তু এখনো তার মুখ দিয়ে ভাইয়া ডাকটা বের হয়ে যায়। এ আরেক যন্ত্রণা। আজ 19 বছর ধরে ভাইয়া ডাকটা তার যেন জন্মগত জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে, যেটাতে কোনো মতে ছাড়তে পারছে না। তার কাছে এক মাসে তে কতবার যে তার জাতীয় অত্যাচারে জর্জরিত হয়েছে আল্লাহই ভালো জানে। আর প্রতিদিন সকালেই বাসি কিস তো আছে, কিন্তু যাই হোক, এখন জাঙ্কুককে তে ভাইয়া কেন জাঙ্কুক নামেও ডাকা ছেড়ে দিয়েছে। নাম ধরে ডাকতে কেমন যেন লজ্জা লাগে। তাই সে এই যে শুনছেন এমপি মশাই শুনেন, কখনো এটা কখনো ওটা, হাজারো ডাক নামে ডাকে তাকে। বিকালবেলা জিয়নরং মহলের মহিলারা রাজ্যের সম্পূর্ণ খবর এখন ড্রয়িং রুমে বসে আলোচনা করছে। তেও খুব মনোযোগ দিয়ে শুনছে। এখানে বসে নিজের মধ্যে এখন মেয়ে থেকে মহিলা ফিল পাচ্ছে তে শান্তিতে এক বালতি পানি ঢেলে তার মোবাইল বেজে ওঠে। এখানে বসে থাকা প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে আছে। ইয়নজন চেতেই বলল, তে এই মোবাইল নে, সামনে যা তো, শুনতে দে তো, যন্ত্রণা বাড়াস না। তে তাড়াতাড়ি ফোন নিয়ে সেখান থেকে কেটে পড়লো। মোবাইল স্ক্রিন নামটা ঝকঝক করছে, ঘূর্ণিঝড় মহাসেন। না, নামটাতে এখনো পাল্টায়নি, পাল্টাবেও না। কলটা রিসিভ করতেই তার নিরলস চেহারাটা ভেসে এলো মোবাইল স্ক্রিনে। তে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন ময়নার বাপ? জাঙ্কুক ভ্রুকুচকে তাকায়। ময়নার বাপ কে রে? বাইদা রাস্তা আমাকে বলি না তো? তোর কাছে তো মনে হয় না 1 মাস ধরে গিয়েছি। তুই 1 মাসে ময়না পয়দা করলে কি করে? ওই তুই আবার আমার মেয়ের নাম ময়না রাখার চিন্তা ভাবনা করিস নাই তো? খবরদার। বদেনপি মুখ তো নাই যেন বেশি। ময়না না রাখলে চয়না রাখবো। আমার মেয়ের নাম আমি রাখবো। আপনার কি? কেন কল দিয়েছেন? তোর মেয়ে মানে? ওই মোবাইলে বেশি ফটোর করছিস যে, দাঁড়া, রাতে বাসায় এসে নি। তোকে বলেছি না মেয়েগুলো আমার আর পোলাগুলো তোর। আমার মেয়ের নাম আমি ময়নাও রাখবো না, চয়নাও রাখবো না। খবরদার, তোর একদিন আমার যতদিন লাগে। থাক, কাজ কাম নেই, ফ্রি হলে ভিডিও কলে আমাকে জ্বালায়। ঘূর্ণিঝড় মহাসেন থেকে কম নয়। আপনার কাজ না থাকতে পারে, আমার আছে। কত গুরুত্বপূর্ণ মহলে বসেছিলাম, কত সুন্দর কথাগুলো পেটে রেকর্ড করছিলাম, সেই সময় কল করতে হলো। থাক, জানতো। জাঙ্কুকে আর কথা বলতে না দিয়ে তে কল কেটে দিল। জাঙ্কুকের কথায় মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে তার। এর মধ্যে টুম করে মেসেজ আসলো, ওয়েট ফর মি চড়ুই সোনা, আজ বাসায় এলে কিন্তু ময়নার চয়না তুই জন্মজীবনকে পৃথিবীতে আনার ব্যবস্থা করব। মেসেজ না অন্য কিছু? শয়তান মার্কা বেটা মানুষ কোথাকার। হঠাৎ ড্রয়িং রুম থেকে শোরগোলের আওয়াজ শোনা গেল। তে আর স্থির থাকতে পারলো না, দ্রুত সেদিকে দৌড় দিল। ড্রয়িং রুমে বসে রোজ কান্না করছে। এই সময় তাকে দেখে তে কিছুটা চমকে উঠলো, তার কলেজাটা ধক করে উঠলো। তে গিয়ে তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে জানায় সেও জানে না। রোজ খালি হাতেই এ বাড়িতে ঢুকেছে, এসেই তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। তে রোজের দিকে তাকায়, তার এই মনটা খুবই কঠোর। অবশ্য রোজ এরকম কখনোই ছিল না। জেনে চলে যাওয়ার পর থেকেই তের থেকেও বেশি ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে গেছে। অবশেষে যা জানতে পারলো তাতে তের পায়ের নিচের মাটি সরে গেল। ঘুরে ফিরে 4 বছর আগের ঘটনা আবারও সামনে এলো। জিয়নকাই, সে রোজের ফুফু শাশুড়ির মেয়ের স্বামী, অর্থাৎ সেই মেয়ের স্বামী যার জন্য তেরা জানিকে হারিয়েছে। রাত প্রায় 9টা। জিয়নরং মহলে পিনপন নিরাপত্তা বিরাজ করছে। রোজের স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন এসেছে। তেদের বাড়ি বড়রা বসে আছে। সবাই চুপচাপ নিরাপত্তা পালন করছে, অপেক্ষা করছে কখন জাঙ্কুক ফিরবে। অবশেষে সে ফিরল। তে ভেবেছিল সে কিছুটা অবাক হবেন। সে এমন ভাব করলো এই ঘটনা ঘটতোই এবং সেই বিষয়ে আগে থেকেই অব্যাহত ছিল। বাড়ির সবাই উপস্থিত সবাই বসলেন। কি হয়েছে এই ঘটনা একের পর এক মনোযোগ দিয়ে শোনা হলো। তারপর জাঙ্কুক সহ ইউনা সুগা একের পর এক সবকিছু খুলে বলল। সবকিছু খুব সহজেই হ্যান্ডেল করে নিল। নামজন রোজের শ্বশুর বাড়ির লোকজনের কাছে ক্ষমা চাইলেন এই ভুল বোঝাবুঝির জন্য। অবশেষে সব ঠিকঠাক হলো। কায়ের কর্মকাণ্ড সবার সামনে খোলাসা হলো। দুই পরিবার সহ রোজের মনের ভুল বোঝাবুঝি দূর হলো। রুমে চুপচাপ শুয়ে আছে তে। হঠাৎ চোখ এলো তার এমপি মশাইয়ের উপর। সে বারান্দায় দাঁড়িয়ে আছে, দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছে। তে চুপচাপ উঠে তার দিকে এগিয়ে গেল, পিছন থেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের ধ্যান ভাঙলো। সে মুচকি হাসি দিয়ে তেকে সামনে দাঁড় করে পিছন দিক থেকে জড়িয়ে ধরলো। থুতনিটা তের কাঁধে রেখে বলল, আমার চুড়ি বইয়ের চোখে ঘুম নেই কেন? তে মুচকি হাসলো। জামাই ছাড়া ঘুম আসে না। জাঙ্কুক মুহূর্তেই হো হো করে হেসে উঠলো। তে তার দিকে ফিরে দাঁড়িয়ে বলল, আচ্ছা
আপনি কায়ের সম্পর্কে এত কিছু জানতেন, আমাদের কাউকে বলেননি কেন? জাঙ্কুক মুহূর্তেই থেকে পাঁচ কোলে তুলে নিল। তে উত্তর না পেয়ে ভ্রুকুচকে তাকালো। জাঙ্কুক বলল, সবকিছু জীবনে জানতে নেই প্রিয়। যেসব জিনিস জানলে আমার পরিবারের রাতের ঘুম কেড়ে নেবে, সেগুলো আমি জাঙ্কুক দূরে থেকে বিনষ্ট করে ফেলবো। তুই এত কিছু জেনে কি করবি? ভুলে গেছিস নাকি? চল, ময়নার জন্য 2 যমজ বোনকে আনতে হবে। আমি মোটেও ভুলিনি। জাঙ্কুক এ জীবনে কখনোই পরিবর্তন হবে না, তবে এই জ্যোৎস্নার আলোয় তাকে আর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তে লজ্জা পেয়ে তার বুকে মুখ লুকালো। জাঙ্কুক যেন নিজের প্রিয়তম চড়ুই বউয়ের সম্মতি পেয়ে বিশ্ব জয়ের হাসি দিল। জাঙ্কুকের চড়ুই এলোমেলো অবস্থায় বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। জাঙ্কুক কপালে একটা পরশেকে শরীরে কাঁথা টেনে দিল। মুচকি হেসে বলল, কে জানতো এই ছোট্ট চড়ুই তাকে ভুবন ভোলানো সুখের সন্ধান দেবে। বারান্দায় আবারও দাঁড়ালো জাঙ্কুক। বড় কৃষ্ণচূড়া কাছে থেকে তাকিয়ে আছে। ওই কায়ের এক ভুল কতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল। জাঙ্কুক বিড়বিড় করে বলল, জিয়ন কাই, কিভাবে ছেড়ে দিতাম তোকে বল? ভাই হয়েও আমার রক্তে রাঙানো তোর হাত, জেনে আর তার বাচ্চার খুনি। দুঃখ ভরা একটা হাসি দিয়ে কিছুক্ষণ আগের কথা মনে করলো। জাঙ্কুক আর ইউনো একটা ক্যাফেতে বসে আছে। ইউনো কিছু প্রমাণ সহ ভিডিও জাঙ্কুককে দেখালো, যেখানে 4 বছর আগে কাই কিভাবে চড়ুইকে ব্যবহার করে জাঙ্কুককে মারতে চেয়েছে। সর্দারও সবকিছু কবুল করেছে। মাস কয়েক আগে কায়ের নির্দেশে জাঙ্কুকের বুকে গুলি করেছে। জাঙ্কুক সবকিছু শুনে চুপচাপ কিছুক্ষণ বসেছিল। ইউনার আড়ালে চোখের কোণ থেকে জলটা মুছে নিয়েছিল। জাঙ্কুক কাকে যেন কল করলো। নির্দেশকের মধ্যে জিয়ন কাইকে তার চাই। জাঙ্কুক একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা তখন 7টা। মুখে মাস্ক ব্যবহার করে হাসপাতালে ঢুকলো। একটা কেবিনের সামনে এলো। চুপচাপ রুমের ভিতরে ঢুকলো। কাই ঘুমিয়ে আছে। প্রাণপ্রিয় ছোট্ট ভাইয়ের দিকে এগিয়ে এলো। মিনিট 5 তার পাশে বসলো। কপালে একটা চুমু দিল। হাত দিয়ে ইশারা দিতেই ডাক্তার একটা ইনজেকশন পুশ করলো। জাঙ্কুক ভরা 2 চোখ নিয়ে উঠে চলে এলো। আর পিছু ফিরে তাকালো না। জাঙ্কুক জানে না কায়ের মধ্যে তাকে নিয়ে কি কারণে এতটা হিংসা, যে সে এ পর্যায়ে নেমে এসেছিল। বর্তমানে এখনো তার 2 চোখ ভর্তি জল। খুব সযত্নে মুছে নিয়ে বলল, তোর শাস্তি এটাই, মৃত্যু আমি দিতে পারবো না। এত পাষাণ হৃদয়ের ব্যক্তি আমি না। তুই আমার কলেজার টুকরা। তবে সারা জীবন না হয় প্যারালাইসিস হয়ে থাক, তবুও বেঁচে থাক, পাপকর্ম থেকে দূরে থাক। এর মধ্যে জাঙ্কুক মিষ্টি একটা শব্দ শুনতে পেল। সাথে সাথে পিছনে ফিরে তাকালো। তার চড়ুই বউ ঘুমের ঘোরেই তাকে খুঁজছে। জাঙ্কুক আর বারান্দায় দাঁড়িয়ে থাকলো না। জীবনের এই মোড়ে তার সুখ তাকে হাতছানি দিয়ে ডাকছে। জাঙ্কুক তো একটু ইশারায় উম্মাদ প্রেমিক হয়ে ওঠে। বিড়বিড়িয়ে বলল, চেয়েছিলাম মোনাজাতে তোকে আমার রংমহলে আবদ্ধ চড়ুই বউ বানাবো বলে।